ঈদে মিলাদুন্নবী শোভাযাত্রায় জনস্রোত, সারা দেশে উৎসব আমেজ, ভালোবাসা শ্রদ্ধায় প্রিয় নবীকে স্মরণ। রংপুরের 4 খুনে যৌক্তিক সময়ে আসামি গ্রেফতার, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। আইন শৃঙ্খলায় রাতারাতি বৈপ্লবিক পরিবর্তন সম্ভব নয়। দুষ্টের দমন শিষ্টের পালন নীতি অনুসরণ করা হচ্ছে। ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, বিমানবন্দরে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ। প্রধানমন্ত্রীর ভিভিআইপি ফ্লাইটে পরপর 2বার ভয়াবহ গাফিলতি, লাইসেন্স নিয়ে প্রশ্ন থাকা পাইলট দিয়ে ফ্লাইট পরিচালনা, কারিগরি ত্রুটি নিয়ে বিমান উড্ডয়ন। দেশের সবচেয়ে একজন ভিভিআইপি প্রধানমন্ত্রী বিমানে উঠবেন, তার আগে তার পাইলটকে আপনার সিকিউরিটি ক্লিয়ারেন্স বাতিল করে দিল, আরেকজন পাইলট চালিয়ে নিয়ে আসলেন। এটা কিভাবে সম্ভব? পাকিস্তানের ইসলামাবাদে একটি হাসপাতালে ভয়াবহ আগুন, 14 নবজাতকের মৃত্যু, হতাহত বাড়ার আশঙ্কা। আমন্ত্রণ স্টার নিউজে, আমি ফারদিন খান আছি আপনাদের সঙ্গে। শিরোনামগুলো দেখছিলেন। আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী। দিনটি উপলক্ষে রাজধানীতে হয়ে গেল আঞ্জুমানে আশেকানে মোস্তফার আয়োজনে জশ্নে জুলুস। তাতে শান্তি, মানবতা ও মহানবীর জীবন আদর্শ ছড়িয়ে দেওয়ার বার্তা ছিল আয়োজকদের। নাতে রাসূলের সুর, হাতে পতাকা আর নবী প্রেমের স্লোগানে মুখর রাজপথ। বর্ণাঢ্য এই জশনে জুলুসের আয়োজন বাংলাদেশ আঞ্জুমানে আশেকানে মোস্তফার উদ্যোগে। পথ জুড়ে নবী প্রেমের নানা প্রকাশ, ব্যানার, ফেস্টুন আর নাতে রসুলের সঙ্গে সামিল হওয়ারা ছড়িয়ে দিতে চান বিশ্ব শান্তির বার্তা। আয়োজকরাও বলছেন, মহানবীর জীবন, দর্শন ও মানবতার বার্তা সবার পৌঁছে দেয়াই এই জশনে জুলুসের লক্ষ্য। কমলাপুর থেকে শুরু হওয়া এই শোভাযাত্রা প্রদক্ষিণ করেছে রাজধানীর নানা সড়ক। মুসলিম বিশ্বে পবিত্র ঈদে মিলাদুন্নবী তাৎপর্য অসীম। দেশেও ধর্মীয় ভাব গাম্ভীর্য ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত দিনটি। নাজমুল হাসান, স্টার নিউজ, ঢাকা। ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজন করা হয়েছে আন্তর্জাতিক শান্তি মহাসমাবেশের। আরও জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আক্তারুজ্জামান। আক্তার, এই আন্তর্জাতিক শান্তি মহাসমাবেশের বিস্তারিত জানতে চাই। শেষ হয়েছে। এখন যে শানে তারা দুরূদ পড়ছেন এবং এই দুরূদের তারা সবাই কিন্তু দাঁড়িয়ে এই দুরূদ অনুষ্ঠানে অংশ নিয়েছেন এবং এটার পরপরই কিন্তু যে জশ্নে জুলুস যে মিছিল, সেই মিছিলটি শুরু হওয়ার কথা রয়েছে এবং এখানে মাইজভান্ডারি সহ কাউন্সিলর কমিটির যারা রয়েছেন সকল ভক্ত আসেন আমরা এখানে এসেছেন এবং তারা এই ঈদে মিলাদুন্নবী উপলক্ষে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সেই দুরূদটি পেশ করছিলেন এবং সকাল থেকে কিন্তু এখানে মূলত যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন নিয়ে বিভিন্ন ধরনের তার জীবনের যে আদর্শ, সেই আদর্শ নিয়ে মূলত বিভিন্ন আলোচনা এখানে আলোচকরা পেশ করেছেন এবং এখানে যারা এসেছেন আজকের এই আয়োজনে তারা এখানে শুনেছেন এবং এই বাইরের অংশটিতে পুরুষদের বসার ব্যবস্থা করা হয়েছে। যে ভেতরের অংশ রয়েছে সেখানে যারা নারীরা রয়েছেন তাদের কিন্তু বসার ব্যবস্থা করা হয়েছে। আলোচনা শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে যে দুরূদ, সেই দুরূদটি পেশ করা হচ্ছিল সেটি আমরা দেখানোর চেষ্টা করছিলাম এবং এটার পরপরই কিন্তু তাদের একটি জশ্নে জুলুস যে মিছিলটি, সেই মিছিলটি হবার কথা রয়েছে। আমরা বেশ কয়েকজনের সঙ্গে কথা বলছি, তারা মূলত অত্যন্ত শ্রদ্ধার সাথেই আজকের যে এই আয়োজন ঈদে মিলাদুন্নবী সেটি কিন্তু পালন করছেন এবং ঢাকা সহ ঢাকার আশপাশে যে সেই জেলাগুলো থেকে মাইজভান্ডারির যারা ভক্তরা রয়েছেন তারা আছেন এবং বিশেষ করে চট্টগ্রাম এবং খুলনা অঞ্চলে যারা রয়েছেন তারা কিন্তু এখানে অংশ নিয়েছেন আজকের এই আয়োজনে। তো আমার কাছে এই
এবং দর্শক আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে এখনো কিন্তু কথা বলছেন মাইজ ভান্ডারির যিনি দরবার শরীফের বর্তমান পীর, তিনি কিন্তু এখন কিন্তু বক্তব্য রাখছেন এবং তার যে ভক্তরা যারা এখানে এসেছেন ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠানে যারা এসেছেন তাদের উদ্দেশ্যে কিন্তু নানা ধরনের দিক নির্দেশনামূলক কথা বলছেন এই মুহূর্তে মাইজ ভান্ডারি দরবার শরীফের যিনি এই ছিল আমার কাছে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে অনলাইন ইনস্টিটিউট থেকে মাইজ ভান্ডারির যে আয়োজন, সেই আয়োজন থেকে সর্বশেষ ফারদিন। ধন্যবাদ ডাক্তার। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিভিন্ন জায়গায় জশ্নে জুলুস হয়েছে। এর মধ্যে চট্টগ্রামে ঢল নামে মানুষের পরিণত হয় জনসমুদ্রে। জুলুস ঘিরে জোরদার করা হয় নিরাপত্তা। বন্দর নগরীতে বর্ণাঢ্য জশ্নে জুলুস। ঈদে মিলাদুন্নবী উপলক্ষে নগরীর ১৬ শহর থেকে বের হয় জুলুসটি। তাতে অংশ নেন নানা বয়সী লাখো মানুষ। পরিণত হয় জনসমুদ্রে। জুলুসটি নগরীর মুরাদপুর, ২ নম্বর গেট, জিইসি, ওয়াসা সহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। কেউ বাসে চড়ে, কেউ ট্রাকে, আবার কেউ পায়ে হেঁটে অংশ নেন তাতে। আমরা মনে করি একটা আলোড়ন সৃষ্টি হবে মানুষের, কারণ শুধু আমার হুজুরুল্লাহর মুরিদ শিষ্য ওনারা না, আশিকের রসুল যাকে সৃষ্টি না করলে সমস্ত আকাশ বাতাস নক্ষত্র কিছু সৃষ্টি করতো না। আমাদের নবীর আগমন, সেই আগমনকে আমরা স্মরণীয় বর্ণনীয় করে রাখার জন্য যেই পদক্ষেপ আঞ্জুমান প্রতিবারের মতো বহন করে থাকে, উদ্যোগ নিয়ে থাকে, আমি মনে করি যে অবশ্যই এটি আমাদের এই ঐতিহ্যকে আরও বেশি সমৃদ্ধ করবে। আঞ্জুমানে রহমানিয়া আহমাদিয়া সুন্নিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায় বের হয় জুলুসটি। এছাড়া খাগড়াছড়ি, শেরপুর সহ বিভিন্ন জায়গায় জশ্নে জুলুসের শোভাযাত্রা হয়েছে। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জন্ম ও ওফাত দিবস ঘিরে নানা আনুষ্ঠানিকতার খবর জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন মামুনুর রশিদ অভি। এই মুহূর্তে যে জশ্ন জুলুসটি সেটি রয়েছে চট্টগ্রামের যে ওয়াসা মোড়, সেখানে রয়েছে। অর্থাৎ সকালে 10টায় কিন্তু নগরীর 16 শহর জামিয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসা প্রাঙ্গণ থেকে জশ্ন জুলুসে বের করা হয়, যার নেতৃত্ব দিচ্ছে সৈয়দ সাবের শাহ। তিনি এই জশ্ন জুলুসের নেতৃত্ব দিচ্ছেন। দেখতে পাচ্ছেন যে লাখো মানুষের যে অংশগ্রহণের জশ্ন জুলুস, সেটি চট্টগ্রামে পুরো সড়ক জুড়ে জনসমুদ্রে পরিণত হয়েছে। বিভিন্ন জায়গা থেকে মানুষজন এসেছেন এবং এই জুলুসকে কেন্দ্র করে মহানগরীর যেই গত এক সপ্তাহ ধরে যে আয়োজন, সেটি একেবারে চোখে পড়ার মতো ছিল। আলোকসজ্জা থেকে শুরু করে নানা বর্ণাঢ্যভাবে সাজানো হয়েছে পুরো নগরী। এবং মানুষজন বলছিলেন যে সকাল থেকেই যারা এসেছেন সবাই কিন্তু পায়ে হেঁটে এই জশ্ন জুলুসে অংশগ্রহণ করছেন এবং কেউ যানবাহনে, এবং এই জশ্ন জুলুস উপলক্ষে নিরবিচ্ছিন্নভাবে যেন শেষ করা হয়, সে কারণেই চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে কয়েকটি স্তরের নিরাপত্তা নেওয়া হয়েছে। এবং জামিয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসার যেই স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছে, তারাও আসলে বিভিন্নভাবে কাজ করছেন। এখানে রয়েছে বিভিন্ন ধরনের অ্যাম্বুলেন্স সেবা রয়েছে, কেউ যদি অসুস্থ হয় তাদেরকে দ্রুত সময়ে সেবা দেওয়ার জন্য, এবং কেউ খাবার বিতরণ করছেন, পানি থেকে শুরু করে নানাভাবে আসলে মানুষের জন্য যে যা করা দরকার সবটুকু কিন্তু তাদের পক্ষ থেকে করা হচ্ছে। এবং যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, এবং আয়োজকরা দাবি করছেন যে এবছর অতীতের সকল রেকর্ড ভেঙে প্রায় 70 লাখ মানুষের সমাগম হবে, এমন দাবি কিন্তু আয়োজকদের পক্ষ থেকে করা হচ্ছে। এবং বিশ্বের সবচেয়ে বড় জশ্নে জুলুস এই চট্টগ্রাম থেকে বের করা হয়, এবং এই 55তম জশ্ন জুলুসে মানুষের যে সমাগম, সেটি চোখে পড়ার মতো ছিল এবং এখন পর্যন্ত সেটি চলমান রয়েছে। এবং ওয়াসা মোড় থেকে ঘুরে সেটি ডিসি এবং 2 নাম্বার গেট হয়ে সেটি আবারও 16 শহরে গিয়ে এই জশ্ন জুলুস সেটি শেষ হবে। এবং নবীপ্রেমী যে সমস্ত মানুষ রয়েছেন সবাই কিন্তু এই জশ্ন জুলুসে অংশগ্রহণ করেছেন, এবং বিভিন্ন জায়গা থেকে যে মানুষের অংশগ্রহণ সেটি অনেক চোখে পড়ার মতো। যারা এখানে এসেছেন অনেকে বলছেন যে
প্রিয় নবীর যে পৃথিবীতে আগমন উপলক্ষে তারা দিনটি উদযাপন করে থাকেন, নানাভাবে উদযাপন করে থাকেন, সেই অংশ হিসাবে কিন্তু তারা এখানে এসেছেন। কেউ সন্তানকে নিয়ে এসেছেন, কেউ নিজে এখানে এসেছেন। অনেকে আমরা দেখেছি বিগত সময়গুলোতে যারা এই যশ্ন জুলুসে অংশগ্রহণ করতেন, এবারেও ধারাবাহিকতা তারা এই যশ্ন জুলুসে অংশগ্রহণ করেছেন। তারা বলছিলেন যে পুরো বছরব্যাপী তারা এই দিনটির জন্য অপেক্ষা করে থাকেন। সেই অপেক্ষার অবসান আজকে হয়েছে এবং দিনটি যে উদযাপন হচ্ছে তাদের মনের মধ্যে এক ধরনের প্রশান্তি তারা পাচ্ছেন, আনন্দ পাচ্ছেন এই অংশগ্রহণ করার মাধ্যমে। এবং যারা আয়োজক রয়েছেন তারা বলছেন যে এই আয়োজনকে ঘিরে তাদের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। কোথাও কোনো ধরনের এখন পর্যন্ত কোনো বিশৃঙ্খলা হয়নি এবং সব জায়গায় শৃঙ্খলাবদ্ধভাবে মানুষজন সারিবদ্ধভাবে প্রত্যেকটি সড়কের দুপাশে তারা দাঁড়িয়ে আছেন, কেউ হাঁটছেন, সবাই কিন্তু হাতে অভিবাদন জানাচ্ছেন, কেউ দুরূদ পড়ছেন, নবীর যে দুরূদ তারা সেটি পড়ছেন। এবং তারা বলছেন যে নবীর দেখানো পথে তারা আগামী দিনগুলো নিজেদেরকে গড়তে চান, সেভাবে পরিচালিত করতে চান, যেন আগামী দিনগুলোতে কোনো ধরনের সমস্যা যেন না জড়ান এবং পুরো দেশ জাতির জন্য দোয়া করা হয় এবং বিশ্বশান্তি প্রতিষ্ঠা, অর্থাৎ পুরো বিশ্বে যে সমস্ত মুসলমান রয়েছেন সবাই আজকের এই দিনটি ঐক্যবদ্ধভাবে তারা পালন করছেন এবং বিশ্বের যে মুসলিম উম্মাহ সবাই যেন আগামী দিনগুলোতে কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে বসবাস করতে পারে, এই বিষয়টি তারা বলছেন। এবং এই বাংলাদেশে যেন আগামী দিনগুলোতে কোনো ধরনের হানাহানি, কোনো বৈষম্যহীন সমাজ তারা চান না। সবাই যেন বৈষম্য ফিরে পায় এবং কোনো ধরনের সমাজে মাদক সন্ত্রাস মুক্ত সমাজ যেন গড়ে ওঠে, সেই প্রত্যয় কিন্তু তারা ব্যক্ত করছেন। অর্থাৎ ইসলামে যে সমস্ত জিনিসগুলো বলা হয়েছে সেই জিনিস তারা মেনে নিজেদেরকে সেভাবে গড়তে চান। এবং এই যে যশ্ন জুলুস বিভিন্ন গাড়ির মাধ্যমে দেখতে পাচ্ছেন, কেউ ট্রাক, কেউ রিক্সা, সিএনজি, অটোরিক্সা, মোটরসাইকেল, নানা ধরনের যে যানবাহনগুলো আছে, যে যার মতো করে আসলে সেগুলোতে চড়ে তারা উঠছে। সব মিলিয়ে বলা যায় চট্টগ্রামের যেই সবচেয়ে বড় যে যশ্ন জুলুস সেটি সকাল থেকে পালিত হচ্ছে, এখন পর্যন্ত সেটি চলমান রয়েছে এবং ধারণা করা। দর্শক, চট্টগ্রাম থেকে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জশ্নে জুলুস সরাসরি দেখছিলেন। বিশ্বজুড়ে ধর্মীয় ভাব গাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জন্মদিনের স্মরণে আয়োজিত নানা কর্মসূচি। ভারত থেকে পাকিস্তান, ইয়েমেন থেকে সোমালিয়া, মসজিদ, মাজার ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো সাজানো হয়েছে বর্ণিল আলোকসজ্জায়। কোথাও হয়েছে বিশেষ নামাজ ও দোয়া, কোথাও বের হয়েছে শোভাযাত্রা। তবে ইয়েমেনে ধর্মীয় এই আয়োজনকে রাজনৈতিক সমর্থন প্রদর্শনের অংশ হিসেবেও তুলে ধরছে হুথিরা। অন্যদিকে সোমালিয়ায় উৎসবের পাশাপাশি দরিদ্র মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। হাজারো মানুষের ঢল, হাতে সবুজ পতাকা, মুখে ধর্মীয় স্লোগান। ঈদে মিলাদুন্নবীর আয়োজনে লোকারণ্য ইয়েমেনের রাজধানী সানা। আল শাবাব মসজিদের বাইরে জড়ো হন হুথি সমর্থক সহ নবীপ্রেমিক মানুষ। বড় পর্দায় সম্প্রচার করা হয় হুথি নেতা আব্দুল মালিক আল হুথির ভাষণ। ইয়েমেনে যখন লাখো মানুষের সমাগম, তখন পাকিস্তানেও ভিন্ন আয়োজনে স্মরণ করা হচ্ছে দিনটি। ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পাকিস্তান সেনাবাহিনীর পক্ষ থেকে দেওয়া হয় আনুষ্ঠানিক কামান সেলুট। দেশের বিভিন্ন স্থানে আয়োজন করা হয় বিশেষ নামাজ, দোয়া ও ধর্মীয় কর্মসূচি। ভারতের মুম্বাই, রাজস্থান, মধ্যপ্রদেশ, কাশ্মীরেও ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ছিল ব্যাপক আয়োজন। বর্ণিল আলোকসজ্জায় সাজানো হয় মসজিদ, মাজার ও দরগাহ। এসব শহর জুড়ে ছিল শোভাযাত্রা ও খাবার বিতরণের আয়োজন। শোভাযাত্রাকে কেন্দ্র করে বাড়ানো হয় নিরাপত্তা। আফ্রিকার দেশ সোমালিয়াতেও ঈদে মিলাদুন্নবী ঘিরে ছিল উৎসবমুখর পরিবেশ। রাজধানী মোগাদিসুতে হাজার মানুষের অংশগ্রহণে হয় ধর্মীয় সঙ্গীত, স্লোগান ও শোভাযাত্রা। মোগাদিসুর বাইরে 1538টি উটের মাংস দরিদ্র পরিবারের মধ্যে বিতরণ করা হয়। এদিকে ইরাক, মরক্কো, তিউনিসিয়া ও নাইজেরিয়া সহ বিভিন্ন দেশেও ধর্মীয় আয়োজনের মধ্য দিয়ে পালিত হয় ঈদে মিলাদুন্নবী। যুক্তরাষ্ট্র, ব্রিটেন সহ পশ্চিমা দেশগুলোতেও মুসলিম সম্প্রদায়ের মানুষ অংশ নিচ্ছেন বিশেষ নামাজ, আলোচনা ও শোভাযাত্রায়। জাহিদুর রহমান, স্টার নিউজ। মানবজাতির শ্রেষ্ঠ মানুষ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার পুরো জীবনই ছিল মানবতার এক অনন্য আদর্শ। সত্য ও ন্যায়ের পথে চলতে গিয়ে তিনি সহ্য করেছেন অসংখ্য কষ্ট, নির্যাতন ও প্রতিকূলতা। তবুও মানুষের প্রতি ভালোবাসা, ক্ষমা, দয়া ও সহমর্মিতা থেকে কখনোই সরে যাননি। একজন নবী হিসেবে যেমন তিনি মানুষকে আল্লাহর পথে আহ্বান করেছেন, ঠিক তেমনি একজন মানুষ হিসেবেও দেখিয়েছেন কিভাবে পরিবার, সমাজ ও প্রতিটি মানুষের সঙ্গে সুন্দর আচরণ করতে হয়।
তার ত্যাগ, ধৈর্য, ক্ষমাশীলতা ও ন্যায়বোধ আজও অনুসরণীয়। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাম। ঊষর মরুর বুকে আজ থেকে 1400 বছর আগে এসেছিলেন নূরের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমে বলেছেন, তার গোটা জীবনই মানুষের জন্য উত্তম আদর্শ। শৈশব থেকেই সত্যবাদিতা আর আমানতদারির জন্য তিনি পরিচিত ছিলেন আল আমিন নামে। এলো ভুলোকে 610 সালে নবুয়ত লাভের পর জালিয়াতির বিরুদ্ধে শুরু হয় তার নতুন সংগ্রাম। হয়ে দুনিয়ায় না হয়ে ফেরেশতা খোদার হয়েছি উম্মত তোমার, তার তরে শুকর হাজার বার। ত্যাগের মহিমায় ভাস্বর ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন। ক্ষুধা, দারিদ্র আর নানা কষ্টের মধ্যেও তিনি ছিলেন অবিচল। তোমারি নূরের আলোকে জাগরণ। ব্যক্তি জীবন থেকে রাষ্ট্র পরিচালনা সব ক্ষেত্রেই তিনি প্রতিষ্ঠা করেন সততা ও মানবাধিকার। মদিনায় গঠন করেন ন্যায়ভিত্তিক সমাজ। কোনো একটি দিন বা মাস নয়, বছর জুড়েই প্রিয় নবীজির সিরাত, আলোচনা ও চর্চার পরামর্শ আলেমদের। নবীজির ভালোবাসা আছে তো ইমান আছে, ভালোবাসা নাই তো ইমান নাই। নবীজির ভালোবাসা শুধু রবিউল আউয়াল মাসে নয়, প্রতিদিন কি তার জন্য দোয়া করতে পারি না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনীতে উচ্ছ্বসিত, তবে এমন করে কাজ করব না যেটি গর্হিত কাজ, নিন্দিত কাজ। চাঁদ শুরু আকাশে আসে সে আলোয়। আলেমরা বলছেন, বৈষম্যহীন সমাজ গড়তে সিরাত সুরতে ধারণ করতে হবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। আহমেদ রবি, স্টার নিউজ, ঢাকা। সরকারের প্রথম 6 মাসে কোনো অপরাধী পার পায়নি। রংপুরের ঘটনায় যৌক্তিক সময়ের মধ্যে জড়িতদের গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। সকালে রাজধানীর নয়াপল্টনে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে এসব জানান তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংক্ষিপ্ত সময়ে অনেক অপরাধের বিচার সম্পন্ন হয়েছে। পুলিশ বাহিনীকে একটি শৃঙ্খলিত বাহিনীতে রূপান্তরিত করা হবে। বাহিনীর আধুনিক ও সদস্যদের মনোবল বৃদ্ধির লক্ষ্যে কাজ করা হচ্ছে। রাতারাতি বৈপ্লবিক পরিবর্তন আশা করা যায় না। রংপুরের একটি ঘটনার কথা মহাসচিব সাহেব বললেন, সেই ঘটনা সংঘটিত হওয়ার যৌক্তিক সময়ের মধ্যে সবাইকে আইনের আওতায় আনা হয়েছে। এরকম রামেসা হত্যা থেকে শুরু করে জাতীয়ভাবে আলোচিত হয়েছে বা আলোচিত হয় নাই, প্রত্যেকটা অপরাধের আমরা অ্যাড্রেস করতে পেরেছি এবং যথাযথ আইনি প্রক্রিয়া নিয়ে আসতে পেরেছি, আদালতের কাছে সুপর্দ করতে পেরেছি। রংপুরে একই পরিবারের 4 জনকে হত্যাকাণ্ডে অধিকতর তদন্তের দাবিতে চলছে মানববন্ধন। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদ রাফিন। রাফিন, মানববন্ধনে কারা অংশ নিলেন, কি কি দাবি জানানো হচ্ছে এই মানববন্ধন থেকে? ফারদিন, রংপুর প্রেস ক্লাবের সামনে আজ সকাল 11টার পর সুশাসনের জন্য নাগরিক সুজন রংপুর জেলা এবং মহানগর এর আয়োজনে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে এবং বর্তমান সময়ে তারাও রয়েছেন। একই সাথে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি রংপুর জেলা ইউনিট, তারাও এই রংপুর একই শিক্ষক পরিবারের যে 4 জন হত্যাকাণ্ডের ঘটনা, এই 4 হত্যাকাণ্ডের ঘটনা তারাও অধিকতর তদন্তের দাবি তুলে মানববন্ধন করছেন। মূলত বক্তারা যেটি বলছেন যে
পুলিশের যে বয়ান, সেই বয়ান অনুযায়ী গণপতি চক্রবর্তীর বাড়ির ছাদে তারই প্রতিবেশী মুগ্ধ এবং সিদ্ধার্থ ইয়াবা সেবন করছিলেন। সেটি দেখে ফেলায় একে একে গণপতি চক্রবর্তী, তার স্ত্রী এবং তার মেয়ে এবং ছেলেকে নির্মমভাবে হত্যা করা হয়। তার মেয়ে এবং স্ত্রী দুজনের লাশ পড়েছিল সিঁড়িতে এবং তার ছেলে আয়ুষ চক্রবর্তীকে আসলে ঘরের খাটের নিচে হত্যা করে রাখা হয়। এই বয়ান পরবর্তীতে কিন্তু মিশ্র প্রতিক্রিয়া এবং কিছু কিছু বিষয় বিতর্কের তৈরি হয়েছিল, কারণ যেই রাতে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে পুলিশ দাবি করেছে, সেই রাতে সেই গণপতি চক্রবর্তীর বাড়িতে বিদ্যুৎ ছিল না, এটি নিয়ে একটি প্রশ্ন। আশেপাশে সব বাড়িতে বিদ্যুৎ ছিল। দুজনের পক্ষ এই চারজনকে একে একে খুন করার বিষয়টি নিয়ে অনেকে প্রশ্ন তুলেছেন যে এটি আসলে কিভাবে সম্ভব। এছাড়াও কিন্তু আরও বেশ কয়েকটি প্রশ্ন তুলেছেন গণপতি চক্রবর্তীর মেয়ে আগামী চক্রবর্তী প্রাপ্তির একটি মেসেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে গণমাধ্যমে এসেছে, যেটি সে জানিয়েছে যে 5টা 50 মিনিট পর্যন্ত তার বাসায় বিদ্যুৎ ছিল না। এছাড়াও ময়নাতদন্ত প্রতিবেদনও কিন্তু গতকাল প্রস্তুত হয়েছে। ময়নাতদন্তকারী যে কর্মকর্তা, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক, তিনি যেটি জানিয়েছেন যে এই ময়নাতদন্তে আগে কিছু কিছু প্রশ্ন উঠেছিল যে গণপতি চক্রবর্তীর স্ত্রী এবং মেয়ে সেক্সুয়ালি অ্যাবিউজ হয়েছিল কি না, সেই বিষয়টি প্রশ্ন উঠেছিল। তবে ময়নাতদন্তকারী যে কর্মকর্তা তিনি জানিয়েছেন যে যৌন যে অ্যাবিউজ সেটির আসলে কোনো তারা আলামত পায়নি এবং কোনো কেমিক্যাল ব্যবহারের আলামত পায়নি। এছাড়াও কিন্তু নানাবিধ বিতর্ক এখনও রয়েছে। সেই বিতর্কগুলো কেন্দ্র করে এই মানববন্ধনগুলো থেকে, এছাড়াও তার যে সাবেক কর্মস্থল রংপুর জেলা স্কুল, সেখানে কিন্তু গত 2 দিন আন্দোলন হয়েছে। এই ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছে ফারদিন। জি রাফিন, পরিষ্কার। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভুটানের রাজা জিগমে খেসার নামগে ওয়াংচুক। শাহজালাল বিমানবন্দরের ভিভিআইপি লাউঞ্জে হয় সৌজন্য সাক্ষাৎ। ভোরে সিঙ্গাপুর থেকে ভুটান যাওয়ার পথে ঢাকায় প্রায় 1 ঘণ্টা যাত্রাবিরতি করেন ভুটানের রাজা। এ সময় পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা করেন তারা। সাক্ষাতের রাষ্ট্রপতি ভুটানের রাজা ও রাজ পরিবারের সদস্যদের সুবিধাজনক সময়ে বাংলাদেশের রাষ্ট্রীয় সফরের আমন্ত্রণ জানান। জবাবে ভুটানের রাজা ও রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে সুবিধাজনক সময়ে ভুটান সফরের আমন্ত্রণ জানান। এ সময় ভুটানের রাজা শিক্ষা, বাণিজ্য ও বিনিয়োগ সহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদারের উপর গুরুত্ব দেন। সকাল 6:30টার দিকে ভুটানের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন রাজা জিগমে খেসার নামগে ওয়াংচুক। প্রধানমন্ত্রীর ভিভিআইপি ফ্লাইট ঘিরে অন্তত 2বার ভয়াবহ গাফিলতির ঘটনা ঘটেছে। স্টার নিউজের অনুসন্ধান বলছে, ভিভিআইপি একটি ফ্লাইটে নিয়ম ভেঙে লাইন পাইলটকে করা হয় পাইলট ইন কমান্ড, যা পাইলটের লাইসেন্স নিয়েই রয়েছে প্রশ্ন। আরেকটি ভিভিআইপি ফ্লাইটে কারিগরি ত্রুটি সহ প্রধানমন্ত্রীকে নিয়ে উড্ডয়ন করে বিমান। এসব অনিয়মে জড়িতদের শাস্তি তো দূরের কথা, উল্টো পুরস্কৃত হয়েছেন একজন। নাইমা বীরের অনুসন্ধানী প্রতিবেদন। একের পর এক নেতিবাচক ঘটনায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভাবমূর্তি যখন তলানিতে, তখন খোদ ভিভিআইপি ফ্লাইট পরিচালনায় উঠে এসেছে ভয়াবহ গাফিলতির তথ্য। তাতে প্রশ্নের মুখে পড়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের নিরাপত্তা। স্টার নিউজের হাতে এসেছে তারেক রহমানকে বহন করা 3টি ফ্লাইটের নথি, যার একটি বাণিজ্যিক হলেও বাকি 2টি ভিভিআইপি ফ্লাইট, যেখানে উঠে এসেছে ক্রু নির্বাচন, নিরাপত্তা ছাড়পত্র ও কারিগরি ত্রুটি নিয়ে গুরুতর গাফিলতির তথ্য। ভিভিআইপি ফ্লাইটের নিয়ম অনুযায়ী ককপিটে একজন ইনস্ট্রাক্টর ক্যাপ্টেন, একজন লাইন ক্যাপ্টেন ও একজন ফার্স্ট অফিসার থাকা বাধ্যতামূলক। তবে গত 9 আগস্ট প্রধানমন্ত্রী তারেক রহমান যে ভিভিআইপি ফ্লাইটে চট্টগ্রাম থেকে ঢাকায় ফেরেন, তাতে এই নিয়ম মানা হয়নি। কক্সবাজার চট্টগ্রাম সফর শেষে প্রধানমন্ত্রী BG618 নামে যে ফ্লাইটে ঢাকায় ফেরেন, সেখানে লাইন পাইলট আব্দুর রহমান আখন্দকে পাইলট ইন কমান্ড করা হয়, যা বিমানের ভিভিআইপি ম্যানুয়ালের লঙ্ঘন। তার চেয়েও ভয়ঙ্কর বিষয় হলো, ক্যাপ্টেন আব্দুর রহমান আখন্দের বিমান চালনার লাইসেন্সের বৈধতা নিয়েও রয়েছে প্রশ্ন। এমন ভয়াবহ ঘটনার পর তদন্ত না করেই উল্টো ক্যাপ্টেন আব্দুর রহমান আখন্দকে গেল 19 আগস্ট করা হয়েছে ডেপুটি চিফ অফ ট্রেনিং। এসব বিষয়ে জানতে স্টার নিউজ যোগাযোগ করে বিমানের ফ্লাইট অপারেশনসের পরিচালকের সঙ্গে। ইনস্ট্রাক্টর পাইলটদের ক্লিয়ারেন্স না আসলে আমরা কাকে দিয়ে ফ্লাইট করাবো? আমাদের তো ফ্লাইট করাইতে হবে, তাই না? এর আগেও হয়েছে এরকম যে সুপারভাইজারি পাইলট দিয়ে অনেক ফ্লাইট হয়েছে। হ্যাঁ, এটা প্রথম হয় নাই।
হ্যাঁ, আর এমনি সব ফ্লাইটই একই। পরে তিনি খুদে বার্তায় জানান, বিমানের এমডি ও সিওর সম্মতিতেই ফ্লাইটটি পরিচালিত হয়েছে। নিয়ম ভেঙে কেন বিমানের এমডি সেই ফ্লাইট পরিচালনায় সম্মতি দিলেন তা জানতে একাধিকবার যোগাযোগ করা হলেও এমডিকে পাওয়া যায়নি। পরে প্রশ্ন পাঠালেও কোনো ধরনের সাড়া মেলেনি। দেশের সবচেয়ে একজন ভিভিআইপি প্রধানমন্ত্রী, উনি বিমানে উঠবেন তার আগে তার পাইলটকে আপনার সিকিউরিটি ক্লিয়ারেন্স বাতিল করে দিল, আরেকজন পাইলট চালিয়ে নিয়ে আসলেন। এটা কিভাবে সম্ভব? এই যে ওখানে পাইলট যে এরকম হলো, তো এটা বিমানেরও তো একটা কমিটি আছে, তারা কি করেছে? তারাও তো এটা দায়িত্ব পালন করেনি। এখন গোয়েন্দা সংস্থা তো বিমানের কাছ থেকে লিস্ট নিয়েছে, আপনি জিনিসটা চিন্তা করেন, তাহলে বিমান কি করেছে? বিমান এত ক্যাজুয়ালি যাচ্ছে কেন? এই ঘটনাই প্রথম নয়। এর আগে চলতি বছরের 21 জুন প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের প্রথম রাষ্ট্রীয় সফরের ফ্লাইটটিও উড়েছিল কারিগরি ত্রুটি নিয়ে। স্টার নিউজের হাতে আসা সেই ফ্লাইটের রক্ষণাবেক্ষণ নথিতেই মিলেছে এসব তথ্য। সেখানে উল্লেখ করা হয়েছে, ওরার ঠিক আগে বিমানের একটি গুরুত্বপূর্ণ নিরাপত্তা ব্যবস্থায় ত্রুটি ধরা পড়ে। তবে নথি অনুযায়ী ফ্লাইট বিলম্ব এড়াতে সেটি ঠিক না করেই বিমানটি ওড়ার অনুমতি দেয়া হয়। ফলে প্রশ্ন উঠেছে, প্রধানমন্ত্রীকে বহনকারী একটি ভিভিআইপি ফ্লাইটে নিরাপত্তাজনিত ত্রুটি ধরা পড়ার পরও কেন ব্যবস্থা না নিয়ে সেটি পরিচালনা করা হলো? সাধারণ ফ্লাইটে অনেক কিছু ইমেল করা গেলেও ভিভিআইপি ফ্লাইটে সেটা করা যায় না। যেখানে একটা রাষ্ট্রের সর্বোচ্চ নির্বাহী যাচ্ছে, সেখানে আমাদের কোনো রকম অবহেলা করার সুযোগ নেই। তো এটা যদি হয়ে থাকে, সেটার জন্য কিন্তু প্রয়োজনীয় তদন্ত করে যারা দোষী তাদের কিন্তু বিচারের আওতায় আনা উচিত বলে আমি মনে করি। প্রোটোকল মেনটেন করে যদি যেতে হয়, তাহলে অবশ্যই এয়ারলাইন্সকে সেই প্রোটোকল ফলো করতে হবে। এটা সিকিউরিটির ব্যাপার, বিকজ রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি ভ্রমণ করতেছে, এইখানে প্রোটোকল ভাঙার কোনো সুযোগ নেই। এমন যদি এই প্রোটোকলটাতে ফলো না করে, তাহলে তাদের অবশ্যই জবাবদিহি করতে হবে। এবার আরেকটু পেছনে ফেরা যাক। গত বছর 25 ডিসেম্বর গণঅভ্যুত্থানের পর তারেক রহমান ঢাকায় ফেরেন বিমানের BG202 ফ্লাইটে। সেই ফ্লাইটটির ইঞ্জিনের বৈদ্যুতিক স্টার্টারে 3 বার ত্রুটি ধরা পড়ে। প্রতিবারই তা সমাধান না করে পুরো যন্ত্রটি পরিবর্তন করে দেয়া হয়। সেই ঘটনায় বিমানের তদন্ত কমিটি বলছে, এতে ফ্লাইটটিতে বড় ধরনের সিস্টেম সমস্যা, তেল লিক, গিয়ারবক্সের ক্ষতি বা আগুনের ঝুঁকির সম্ভাবনা ছিল। প্রতিবেদনে রক্ষণাবেক্ষণ ত্রুটির কথা বলা হলেও ফ্লাইটটির ব্যবস্থাপনায় জড়িত প্রকৌশলীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা তো নেয়াই হয়নি। উল্টো এক সদস্য সাইফুজ্জামান খানকে পরবর্তীতে প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ফ্লাইটের দায়িত্ব দেওয়া হয়েছিল। প্রধানমন্ত্রীকে বহন করা ভিভিআইপি ফ্লাইটের নিরাপত্তার প্রশ্নে কোনো রকমের আপোষের সুযোগ নেই। কিন্তু আমাদের হাতে আসা নথি বলছে, বিমানের কমপক্ষে 2টি ভিভিআইপি ফ্লাইটে ক্রু নির্বাচন, নিরাপত্তা ব্যবস্থা, কারিগরি ত্রুটি এবং দায়িত্ব বন্টন নিয়ে গুরুতর গাফিলতির চিত্র উঠে এসেছে। প্রশ্ন হলো, যেখানে ভিভিআইপি ফ্লাইটেই বিমান নিয়ম মানছে না, ঠিক সেখানে কিভাবে সাধারণ যাত্রীরা বিমানের উপর আস্থা রাখবে? নাইম আবির, স্টার নিউজ, ঢাকা। ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জুলাই স্মৃতি জাদুঘর আজ বন্ধ রয়েছে। তবে অনলাইনে আজকের দিনের টিকিট আগেই বিক্রি হয়েছে। টিকিট হাতে নিয়ে অনেকেই সেখানে ভিড় করেছেন। বন্ধের তথ্য আগে না জানানোয় ক্ষোভ প্রকাশ করেছেন তারা। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী হাবিবুর রহমান অভি। নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। এর আগেও জুলাই স্মৃতি জাদুঘরের টিকিট নিয়ে একটি অসঙ্গতি আপনি তুলে ধরেছিলেন, আজকেও আর একটি অসঙ্গতি, কি তথ্য আছে? ফারদিন, সরকারি ছুটির দিনে পরিবারের ছোট্ট ছোট্ট সোনামণিদের নিয়ে অনেকে আসছেন জেলার বিভিন্ন প্রান্ত থেকে। আমরা কয়েকজনের সঙ্গে কথা বলেছি, তারা এসেছেন যশোর থেকে, নোয়াখালী থেকে, কুমিল্লা থেকে এবং জয়পুরহাট, গাইবান্ধা বিভিন্ন জেলা থেকে এসেছেন। এবং অনেকে ঢাকায় এসে তারা হোটেল ভাড়া নিয়েও ছিলেন। অনেকে বলেছেন তারা 5,000-6,000 টাকা দিয়ে হোটেলে থেকেছেন। তো এত সংগ্রামের পর তারা যখন এখানে এসে দেখছেন যে গেটে লেখা ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সরকারি ছুটির দিনে জাদুঘর বন্ধ ঘোষণা করা হয়েছে, তারা আসলে রীতিমতো হতাশ হয়েছেন, ক্ষোভ ঝাড়ছেন। কারণ এই জুলাই জাদুঘর কর্তৃপক্ষ এরই মধ্যে তারা টিকিট বিক্রি করেছেন এবং প্রিন্টেড টিকিট তারা এনেছেন। সেই টিকিটের ফুটেজ, সেই টিকিটের ছবি আমরা অফিসে পাঠিয়েছি, সেটা নিশ্চয় মানুষজন দেখছেন এবং আমরা আগের লাইভেও সেই টিকিটটি দেখিয়েছি যে প্রিন্টেড টিকিট তারা এখানে এনেছেন। এবং আমরা ওয়েবসাইটও ঘুরে দেখেছি যে ওয়েবসাইটে লেখা যে শনিবার থেকে বুধবার সকাল 11টা থেকে 6টা পর্যন্ত বা 5:30 পর্যন্ত জাদুঘর খোলা থাকবে। ওয়েবসাইটেও কোনো রকম কোনো তথ্য নেই আজকে বন্ধ থাকার ঘোষণা। অর্থাৎ
টিকিট তারা বিক্রি করে ফেলেছে, কিন্তু এর মধ্যে হঠাৎ করে ঘোষণা দিয়েছে যে জুলা জাদুঘর বন্ধ। মানে এখানে যারা মানুষজন এসেছেন তারা বলছেন তাদের সঙ্গে একরকম প্রতারণা করা হয়েছে এবং এই রাষ্ট্রের যারা নাগরিক তাদের সঙ্গে একরকম খেল তামাশা করছে এই কর্তৃপক্ষ। আমরা কয়েকজনের সঙ্গে একটু কথা বলি। ভাই কোথা থেকে এসেছেন? ভাই আমি গাজীপুর থেকে আসছি। আসে দেখলাম বন্ধ। আমি জানি যে সরকার আজকে বন্ধ থাকার কথা না, আমি পরিবার নিয়ে আসছি, অনেক কষ্ট করে আসছি, এসে দেখি বন্ধ। এটা হতাশাজনক একটা বিষয় এটা। আমরা আরও কয়েকজনের সাথে একটু কথা বলি। আমি দেখছি যে ছোট্ট বাবুকে নিয়ে এসছেন। আমরা আটিবাজার থেকে আসছি, কিন্তু আসে শুনি যে বন্ধ আজকে, কিন্তু এটা ওয়েবসাইটে বা ইয়েতে দেওয়া উচিত ছিল যে আজকে বন্ধ থাকবে এরকম। এই যে অনেক মানুষ আসছে গরমে অনেক কষ্ট করে দূর দূরান্ত থেকে, কিন্তু এটা একটা না। আমরা দেখছি যে অনেক নারী সদস্য এখানে রয়েছেন, অর্থাৎ প্রচণ্ড গরমে তারা এখানে এসছেন বিভিন্ন পরিবহন ব্যবহার করে, এবং অনেকে কিন্তু ঢাকার বাইরে থেকে এসছেন। তাদের সঙ্গে আমরা 11টার লাইভে কথা বলেছিলাম। তো দর্শক, আমরা জানার চেষ্টা করবো যে আসলে কেন এরকম ঘোষণা দেওয়া হলো এবং আসলে কি কারণে মানুষের এরকম ভোগান্তি করা হচ্ছে। এর আগেও আমরা দেখেছি যে 20 টাকার টিকিট 50 টাকা বিক্রি করা হয়েছে, এবং আজকে ছুটির দিনে টিকিট বিক্রির পরও জাদুঘর বন্ধ ঘোষণা করা হয়েছে। তো এই ছিল আমার কাছে ফারদিন সবশেষ তথ্য জুলা জাদুঘর থেকে। ধন্যবাদ অভি। গ্যাস সংকটে ধুঁকছে বন্দরনগরী চট্টগ্রামের শিল্প কারখানা। রপ্তানি পণ্যের লিড টাইম মিস করায় বিমানে পাঠাতে বাড়ছে খরচ। এমন পরিস্থিতির উন্নতি না হলে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়বে শিল্পগুলো, যার ফলে বেকার হতে পারেন লাখো শ্রমিক। তাই দ্রুত গ্যাস সংকট সমাধানের দাবি স্থানীয় শিল্প মালিকদের। বন্দরনগরী চট্টগ্রামের শিল্প কারখানাগুলো অনেকটাই স্থবির। পর্যাপ্ত গ্যাসের চাপ না থাকায় সবচেয়ে বেশি সংকটে পড়েছে নিটিং, ডাইং ও প্রিন্টিং সহ কম্পোজিট টেক্সটাইল মিলগুলো। গ্যাসের চাপ কম থাকায় বয়লার কিংবা জেনারেটর চালাতে হিমশিম খাচ্ছে কারখানাগুলো, নষ্ট হচ্ছে কাঁচামাল। আমাদের টোটাল 40% উই আর লুজিং এভরিডে। লাস্ট 3 months 95 ফ্যাক্টরিজ হ্যাজ বিন ক্লোজ ডাউন। এই বিদ্যুৎ সংকটের, গ্যাস সংকটের কারণে কিন্তু মেশিনও চালাতে পারছে না। মানে এটা কিন্তু উভয় সংকট। গ্যাস সংকট সমাধান করতে না পারলে চট্টগ্রামের শিল্পগুলো বড় ধরনের ক্ষতির মুখে পড়বে বলে মনে করছেন স্থানীয় শিল্প উদ্যোক্তারা। যেই জায়গায় যদি ক্রাইসিস হয় সেই জায়গায় অন্য ন্যাশনাল গ্রিডের মাধ্যমে ওখান থেকে ফিডব্যাক দেওয়া হয়, কিন্তু এইবার দেখা গেল যে চট্টগ্রাম প্রচণ্ডভাবে অবহেলিত। আমার যে লস হচ্ছে, আমার যে এয়ার শিপমেন্ট হবে, আমার অর্ডার ক্যান্সেল হচ্ছে, এটা লাইবিলিটি কি সরকার নেবে? বাঁকড়াবাদ গ্যাস কোম্পানি নেবে? আমরা যখন গ্যাস কোম্পানি থেকে অর্ডার নিয়েছি তাদের সাথে আমাদের কমিটমেন্ট আছে, আনইন্টারাপ্ট তারা আমাদেরকে সাপ্লাই করবে। সংকট সমাধানে আশার বাণী শোনালো বিতরণ সংস্থা কেজিডিসিএল। যে পরিমাণ সাপ্লাই বা প্রোডাকশন যা আছে তার মধ্যে তো আমাদের আসলে সমস্যার সমাধানের দিকে যেতে হবে। অনেক ক্ষেত্রে দেখা গেছে যে রেশনিং করে এই সমস্যা কিছুটা ফেস করার চেষ্টা করা হয়েছে। তো আমার মনে হয় এটা নিয়ে আসলে আলোচনা হচ্ছে যে কিভাবে আমরা আরও বেশি এটাকে অপটিমাম ওয়েতে এই সমস্যার সমাধান করতে পারি। গ্যাস সংকটে কম্পোজিট কারখানাগুলো যেন ঢুকছে। এই পরিস্থিতি থেকে দ্রুত বেরিয়ে আসার দাবি মালিকদের। গ্যাস সংকটে থমকে আছে চট্টগ্রামের শিল্প চাকা। উৎপাদন নেমে এসেছে অর্ধেকে। খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে স্থানীয় ও রপ্তানিমুখী শিল্প কারখানাগুলো। এতে ক্ষতির মুখে পড়ছেন ব্যবসায়ীরা। তাই দ্রুত এই সমস্যার সমাধান চান তারা। সৈয়দ তামিম মাহমুদ, স্টার নিউজ, চট্টগ্রাম। ঘুষেরও কি হিসাব হয়? কোথায় ঘুষ চাওয়া হলো, কত টাকা নেওয়া হলো এবং সেটি কোন সেবা পেতে, এই সব তথ্য উঠে আসছে একটি ওয়েবসাইটে। মাত্র 4 দিনে অভিযোগ 4000-এর বেশি, আর ঘুষের অঙ্ক ছাড়িয়েছে 68 কোটি টাকা। আর অদৃশ্য এই লেনদেনের চিত্র উঠে এসছে তরুণ 2 উদ্যোক্তার করা ঘুষ.সাইটে। নাজমুল হাসানের রিপোর্ট। ঘুষ কখনো টেবিলের ওপর দিয়ে, কখনো নিচ দিয়ে হয় এর লেনদেন। সাদা চোখে দেখে তা বোঝার উপায় নেই। সরকারি অফিস থেকে শুরু করে সেবাদানকারী প্রতিষ্ঠান, প্রায় সবখানে এই নৈরাজ্যের মুখে পড়ছেন সাধারণ মানুষ। নানা অভিযান, উদ্যোগ, পদক্ষেপেও যেন এর হাত থেকে নেই নিস্তার। এবার সেই দুর্নীতিবাজদের মুখোশ খোলার উদ্যোগ নিয়েছেন 2 তরুণ, সাইফ কবির ও শাহেদ শরীফ। পরিচয় গোপন রেখে ঘুষের তথ্য দেয়া যাচ্ছে তাদের ঘুষ.কম সাইটে। শুরুর প্রথম 4 দিনেই সেখানে অভিযোগ পড়েছে 4331টি। টাকার অঙ্ক 68 কোটি 49 লাখ। রিপোর্টটা যে হইতেছে এটা তো রিপোর্ট হিসাবে জমা হয়ে আসতেছে না। সো এই 100 কোটি টাকা যে যাচ্ছে ঘুষে, উই নো দ্যাট। এটা একটা পাবলিক লেজার হিসেবে আছে, ট্রান্সপারেন্সি আছে। নাও হাউ ডু উই সলভ দিস?
we solve this by, actually assembling a team of lawyers and going after the people that, are receiving these bribes. অভিযোগের তালিকায় শীর্ষে রয়েছে ভূমি অফিস, পাসপোর্ট অফিস, বিআরটিএ, সিটি কর্পোরেশন, সরকারি হাসপাতাল সহ নানা সরকারি প্রতিষ্ঠান। ঢাকা বিভাগে অভিযোগ সবচেয়ে বেশি, এরপরেই রয়েছে চট্টগ্রাম। সো ওয়েবসাইটে যেভাবে কাজ করি, আমরা কোনো আইপি স্টোর করি না, আমরা কোনো মোবাইল ফিঙ্গারপ্রিন্ট অ্যাড স্টোর করি না, ওর ফিজিক্যাল ডিভাইস ফিঙ্গারপ্রিন্ট অ্যাড করি না। সো যতগুলো রিপোর্ট আসছে সবগুলো অ্যানোনিমাস। আপনি যদি একটা রিপোর্ট করেন তাহলে ওইটা কে আপনি যে করছেন এটা কেউ জানবে না। নির্দিষ্ট কোনো কর্মকর্তা বা ব্যক্তিকে অভিযুক্ত করা নয়, বরং সরকারি সেবায় ঘুষ দাবির প্যাটার্ন সামনে আনাই ঘুষ.কমের লক্ষ্য বলেও জানিয়েছেন উদ্যোক্তারা। নাজমুল হাসান, স্টার নিউজ, ঢাকা। ইসলামী ব্যাংকে অস্থিরতার বড় প্রভাব পড়েছে পুরো খাতে। বাংলাদেশ ব্যাংকেরই এক প্রতিবেদনে উঠে এসছে এই চিত্র। প্রতিবেদন বলছে 1 মাসে শরিয়া ধারার ব্যাংকগুলোতে আমানত কমেছে 17,000 কোটি টাকার বেশি। বিশ্লেষকরা বলছেন সুশাসন না থাকায় আস্থার ঘাটতির কারণেই আমানত হারিয়েছে ইসলামী ধারার ব্যাংকগুলো। ওয়ালিদ সাকিবের প্রতিবেদন। খুরশিদ আলমের নিয়োগ বিতর্কে ইসলামী ব্যাংকে যে অস্থিরতা সৃষ্টি হয়েছিল তার প্রভাব পড়েছে শরিয়া ধারার ব্যাংকগুলোতেও। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন বলছে গ্রাহক অসন্তোষের মাস জুনে শরিয়া ভিত্তিক ব্যাংকগুলোর আমানত কমেছে 17,262 কোটি টাকা। তবে প্রচলিত ধারার ব্যাংকগুলোর ইসলামিক শাখায় জুনে আমানত বেড়েছে 3,000 কোটি টাকার বেশি। সব মিলিয়ে জুনে পুরো ইসলামিক ব্যাংকিং খাতে আমানত কমেছে 12,888 কোটি টাকা। খাত বিশ্লেষকরা মনে করছেন ইসলামী ব্যাংকে অস্থিরতার প্রভাবেই কমেছে শরিয়া ধারার ব্যাংকগুলোর আমানত। এখনও পুরোপুরি সুশাসন না ফেরায় আস্থার ঘাটতি আছে আমানতকারীদের। মানুষ এখানে খুব উদ্গ্রীব থাকতেন যে ইসলামী ব্যাংকে টাকা রেখে তারা এখানে তাদের যে ধর্মবিশ্বাস তার প্রতিও একটা ধরনের আস্থা চলে আসতো এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে তাদের অবদান থাকতো। কিন্তু যেখানে সামগ্রিকভাবে ব্যাংকের আমানত বৃদ্ধি ঘটছে কিন্তু ইসলামী ব্যাংকগুলোকে আমরা একসাথে যদি আলোচনা করি সেখানে কমছে। এর অর্থটাই যে ইসলামী ব্যাংকগুলোতে সুশাসনের ঘাটতি আছে এবং ইসলামী ব্যাংকগুলো নিয়ে আমানতকারীরা ভবিষ্যতে খুব বেশি হয়তো আশান্বিত হতে পারছেন না। কেন্দ্রীয় ব্যাংকও বলছে অস্থিরতার কারণে আমানত তোলার চাপ ছিল ইসলামী ব্যাংকে, ভাটা পড়ে রেমিটেন্স প্রবাহেও। তবে এখন ঘুরে দাঁড়িয়েছে প্রতিষ্ঠানটি। ইসলামী ব্যাংকের অন্যতম একটি শক্তিশালী অবস্থান ছিল রেমিটেন্স আহরণের ক্ষেত্রে। দীর্ঘদিন তারা প্রথম স্থান অধিকার করেছিল, সাময়িক সময়ের জন্য তারা এই স্থানটি হারায়, আবার স্বল্প সময়ের মধ্যেই তারা আবার পুনরায় প্রথম স্থানে ফিরে এসেছে। এখন ইসলামী ব্যাংকের মাধ্যমে বিপুল পরিমাণ বৈদেশিক ফরেন রেমিটেন্স আসছে, অর্থাৎ এটাই ইন্ডিকেট করে যে ব্যাংকটি এখন অনেকটা স্থিতিশীল অবস্থায় আছে। এদিকে আমানত কমলেও জুনে শরিয়া ধারার ব্যাংকগুলোর বিনিয়োগ বেড়েছে 12,337 কোটি টাকা। ওয়ালিদ সাকিব, স্টার নিউজ, ঢাকা। 48তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা শেষে কথা বলছেন ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। রাজনৈতিক দল করার অধিকার নিশ্চিত হলো, মানুষ এক ভয়ঙ্কর দুর্বিপাকের রুদ্ধশ্বাস অবস্থা থেকে মুক্তি লাভ করবে। তিনি এদেশের এক ক্ষণজন্মা রাষ্ট্রনায়ক, রাষ্ট্রপতি, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান। বন্ধুরা আমার, তিনি এদেশের 3টি প্রত্যয়কে সামনে নিয়ে এই দলটি গঠন করেছিলেন। একটা হলো স্বাধীনতা, সার্বভৌমত্ব, সুরক্ষা আর গণতন্ত্র। এই স্পিরিটকে সাথে নিয়ে তিনি দেশকে উন্নয়ন উৎপাদনের এক দ্রুত ধাবমান পথে অগ্রসর করা। আমরা একটি জাতি স্বাধীনতার পর বিদেশিরা নাম দিয়েছিল তলাবিহীন ঝুড়ি, সেই জাতিকে খাদ্যে স্বয়ং সম্পূর্ণ করেছে। সেই জাতিকে নিরক্ষর মানুষকে অক্ষর দান করেছেন। খাল কেটে তিনি পানি সংরক্ষণের ব্যবস্থা করে একদিকে মানুষের পুষ্টি সাধন করা, মাছ চাষের মধ্যে দিয়ে, আবার
অন্যদিকে ফসল উৎপাদন দ্বিগুণ তিনগুণ করেছিলেন। তিনি হলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। যখন অর্থনৈতিক অবস্থা খুবই দুর্বল, সেই মুহূর্তে সেই মুহূর্তে তিনি সেই মুহূর্তে তিনি দেশকে একটা মজবুত ভিত্তির উপর দাঁড় করাতে পেরেছিলেন। কিন্তু দেশি বিদেশি চক্রান্তকারীরা প্রথম থেকেই জিয়াকে সহ্য করতে পারছেন না। রাষ্ট্রপতি জিয়া আন্তর্জাতিক চক্রান্তের শিকার হন। তাদের এদেশীয় অনুচররা জিয়াকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার নানা আয়োজন করে এবং 1981 সালের 30 মে চট্টগ্রাম সার্কিট হাউসে নির্মমভাবে হত্যা করে। সেদিন একটা মানুষের মৃত্যু নয়, যেন আমাদের স্বাধীনতা গুলিবিদ্ধ হলো, যেন আমাদের সার্বভৌমত্বের উপর ভয়ঙ্কর আক্রমণ হলো এবং আমাদের গণতন্ত্রকে মুখ থুবড়ে ফেলা হলো। কারণ তার মাত্র কয়েক মাসের মধ্যেই গণতন্ত্র হত্যা করে হোসেন মোহাম্মদ এরশাদ রাষ্ট্র ক্ষমতায় আসেন। দিনাজপুরের ফুলবাড়ি ট্র্যাজেডির 20 বছর আজ। উন্মুক্ত পদ্ধতিতে কয়লা খনি তোলার ঘোষণায় সেখানে আবারও স্থানীয়দের মধ্যে তৈরি হয়েছে ক্ষোভ। 6 দফা দাবি বাস্তবায়ন না হওয়ায় ক্ষোভ জানান তারা। 6 দফা চুক্তি পুরোপুরি বাস্তবায়ন না হলে তারা দিচ্ছেন আন্দোলনের হুঁশিয়ারি। 2006 সালের 26 আগস্ট উন্মুক্ত কয়লা খনি প্রকল্প বাতিলের দাবিতে উত্তাল দিনাজপুরের ফুলবাড়ি। আন্দোলনকারীদের উপর চালানো হয় গুলি। প্রাণ হারান তরিকুল, আমিন এবং সালিকিন নামের 3 জন। আহত হন 2 শতাধিক। সেদিন আহতদের একজন বাবলু রায়। বদলে গেছে সময়, থমকে গেছে রাজপথের আন্দোলন, কিন্তু বাবলু রায়ের জীবন আর বদলায়নি। কয়লা খনি আন্দোলন করতে গিয়ে মৃত্যুবরণ করেছি। আজ 20 বছর হতে চলেছে। 2026 সালে যে সরকার আসছে, সেই সরকারের কাছে আমাদের আবেদন যে ফুলবাড়ির 6 দফা চুক্তি পূর্ণাঙ্গ যেন বাস্তবায়ন করে। ঘটনার পর ফুলবাড়িবাসীর সঙ্গে 6 দফা চুক্তি করে তৎকালীন সরকার। দীর্ঘ 20 বছরেও তা পুরোপুরি বাস্তবায়িত হয়নি বলে অভিযোগ স্থানীয়দের। আমাদের দাবি ছিল যে বাংলাদেশে কোথাও হবে না এবং এটা আইন করে পার্লামেন্টে আলোচনা করে বিল পাস করে এটাকে যেন আইনের মধ্য দিয়ে এটাকে পরিসমাপ্তি ঘটানো। অত্র অঞ্চলের মানুষ হিসাবে, জনগণ হিসাবে দাবি করে সরকারের উচিত দ্রুত আগে 6 দফা চুক্তি বাস্তবায়ন করা। গত 16 আগস্ট ফুলবাড়ি সহ দেশের বিভিন্ন স্থানে আবারও উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনের কথা জানিয়েছেন অর্থমন্ত্রী। এতে নতুন করে ক্ষোভ ছড়িয়েছে ফুলবাড়িতে। সরকারের পক্ষ থেকেও ঘোষণা দেওয়া হয় ফুলবাড়িতে উন্মুক্ত পদ্ধতির কয়লা খনি করা হবে। আমরা তার বিরুদ্ধে লড়াই এবং সংগ্রাম করব। লড়াই সংগ্রামের মধ্য দিয়ে আমরা আমাদের 6 দফা দাবির পূর্ণ বাস্তবায়ন করতে চাই। আমরা আজকের এই 26 আগস্ট থেকে আমরা নতুন করে কর্মসূচি ঘোষণা করব। 6 দফা চুক্তির পূর্ণ বাস্তবায়ন না হলে ফুলবাড়ির মানুষ বসে থাকবে না। যদি বর্তমান সরকার এই খনি নিয়ে কোনো চক্রান্ত করার চেষ্টা করে, ফুলবাড়ির মানুষ যেমন জীবন দিয়ে ফুলবাড়িকে রক্ষা করেছে, তেমনি আবার ফুলবাড়ির মানুষ ঐক্যবদ্ধভাবে জীবন দিয়ে হলেও ফুলবাড়ি রক্ষা করবে। 6 দফা চুক্তি বাস্তবায়নের দাবিতে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন ফুলবাড়ির মানুষ। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। পাকিস্তানের ইসলামাবাদের একটি হাসপাতালে অগ্নিকাণ্ডে 14 নবজাতকের মৃত্যু হয়েছে। বুধবার ভোরে ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস PIMS এর মাদার অ্যান্ড চাইল্ড ওয়ার্ডের 3য় তলায় আগুন লাগে। পরে দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনে। তাৎক্ষণিকভাবে শিশুদের উদ্ধার করে নিবিড় পরিচর্যা কেন্দ্রে স্থানান্তর করা হয়। পরে প্রশাসনের বিবৃতিতে বলা হয়, ওয়ার্ডটিতে থাকা 15 নবজাতকের 14 জনই মারা গেছে। এক ডাক্তারের ঝুঁকিপূর্ণ চেষ্টায় মাত্র একজন শিশুর প্রাণ বাঁচানো সম্ভব হয়েছে। হাসপাতালের মুখপাত্র জানিয়েছেন, শর্ট সার্কিটের কারণে আগুন লেগে থাকতে পারে। 1985 সালে প্রতিষ্ঠিত PIMS হলো ইসলামাবাদের বৃহত্তম সরকারি হাসপাতাল। আর এই ছিল স্টার নিউজে। আমি ফারদিন খান ছিলাম আপনাদের সঙ্গে।